জুডিশিয়ারি, এই তদন্ত, এগুলো হচ্ছে জনগণের ক্ষোভের সেফটি ভাল্ব। এগুলোতে বেশি ইন্টারভিউ করবেন না, তাহলে কিন্তু ওই হাসিনার যা হয়েছে তাই হয়ে যাবে। তখন তাড়াবে, তখন লোকে ওই বাড়ির ইট ইট খুলতে চলে যাবে, কেউ ছুটবে কালীঘাট, কেউ ছুটবে দিল্লি, ইট খুলতে চলে যাবে। আমি মমতা ব্যানার্জিকে একটা, আমি বলতে পারেন, সাজেশন দিচ্ছি। মমতা ব্যানার্জি বলেছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল বলেছে তো, মমতা ব্যানার্জি এই বিধানসভায় একটা আইন নিয়ে আসুক, চাকরি যে যে চুরি করবে তার ফাঁসি। আরএসএস বিজেপির এজেন্ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে দিয়ে যাচ্ছে, সেই জন্য এই সেটি যত মমতা ব্যানার্জি এই এজেন্ডাকে আগিয়ে নিয়ে যাবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিংটা আরো মজবুত হবে। দেখছেন না আপনি আরএসএস বিজেপির লাইন, মন্দির মসজিদ মমতা ব্যানার্জি দীঘাতে তৈরি করছে। ওই দীঘাতেই ফিশিং কর্পোরেশন, সেখানে কাজ করে তৃণমূলের বাড়ির ছেলেরা, আমি বলছি তৃণমূলের বাড়ির ছেলেরা 1 বছর ধরে বেতন পায়নি, মন্দির তৈরি করছেন। ফিশিং কর্পোরেশনে যারা ওই কতগুলো মাছ ধরার ট্রলার মাঝ সমুদ্রে যাচ্ছে, সমস্ত হিসাবপত্র সমস্ত কিছু রাখে তৃণমূলের বাড়ির ছেলে, বেশিরভাগ তৃণমূল, এবার নেতৃত্বের ছেলে রয়েছে, তৃণমূলের নেতা নেতৃত্বের ছেলে, তারা পর্যন্ত বেতন পাচ্ছেন। মমতা ব্যানার্জির সরকার তার বেতন দিচ্ছে না, তৃণমূল বেতন পাচ্ছে না। আমার কাছে মামলা করেছে, আমি মামলা করিয়েছি, তারা আমার কাছে এসে হাও হাও করে কেঁদেছে, বেতন পাচ্ছে না, মামলা করেছে। তৃণমূলের বাড়ির ছেলে বেতন পাচ্ছে না, অথচ মন্দির তৈরি হচ্ছে কেন? ওই দীঘাতেই। তার কারণ হচ্ছে আরএসএস বিজেপির এজেন্ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে দিয়ে যাচ্ছে, সেই জন্য এই সেটি যত মমতা ব্যানার্জি এই এজেন্ডাকে আগিয়ে নিয়ে যাবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিংটা আরো মজবুত হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যত যা বিড়ম্বনা রয়েছে আস্তে আস্তে কেটে যাবে। এই সেটিং এর কারণটা কি? সোজা কথা, পলিটিক্যাল সেটিং। কেন্দ্রে বিজেপি থাকবে, এখানে রাজ্যে তৃণমূল থাকবে, পলিটিক্যাল সেটিং। স্যার, আজকে অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন মুসলিমরাই সংখ্যাগুরু হবে, সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিমরা সংখ্যাগুরু হবে মানে? আসলে তো ওই যে বললাম, ওই একই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস বিজেপির এজেন্ডা। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারতেন যে ওই যে আপনি যে বলছেন ওই যে দীঘাতে ফিশিং কর্পোরেশনের ওই যে তৃণমূল বাড়ির ছেলেটা যে চাকরি করে, সে বেতন পাচ্ছে না, কেন বেতন পাচ্ছে না, কেন টেট প্রতি বছর হচ্ছে না, কেন প্রতি বছর নিয়োগ হচ্ছে না, এই প্রশ্ন করতে পারতেন, কিন্তু প্রশ্ন করলেন কি? ফিরহাদ হাকিম বলেছে মুসলিমরা সংখ্যাগুরু হবে। ফিরে তারপরে আবার প্রশ্ন করবেন ওই কি যেন আর একটা নাম আছে ওই মন্ত্রিসভার, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তা সে কি বলেছে ওই দক্ষিণ কলকাতাটা পুরোটাই ওয়াকাফ। এইসব এইসব এই অবান্তর কথাবার্তা, এইসব নির্বোধদের প্রশ্ন, নির্বোধদের কথাবার্তা বলবে, আর নির্বোধের মতো কথাবার্তা বলবে, আর সেই প্রশ্নগুলো করবে। তার কারণ এটা এক্স্যাক্টলি এটাই চাই মমতা ব্যানার্জি, চাই তার আশেপাশে তার মন্ত্রিসভায় এই নির্বোধ গুলো থাকবে, আর এই নির্বোধ গুলোকে দিয়ে বেসিক্যালি ওনার যে পলিটিক্যাল লাইন, সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে হবে। নির্বোধরা বলবে এই, আর কালকে দেখবেন বিজেপি তার কাউন্টার দিতে নেমে পড়বে, যে এই দেখো, ওই দেখো ববি হাকিম বলে যে সংখ্যা লোকেরা সব সংখ্যাগুরু হয়ে যাবে, সাবধান হিন্দুরা, এ বলে বলতে নেমে পড়বে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি এই রাজনীতিটা চায়, যার ফলে আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন না যে কেন যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে না, কেন প্রতি বছর টেট হচ্ছে না, কেন প্রতি বছর এসএসসি হচ্ছে না, কেন স্কুলগুলোতে শিক্ষক নেই, কেন স্কুলে মাঠ নেই, কেন স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচার নেই, কেন যে শিক্ষক নিয়োগ হয়েছে সাদা খাতার মাস্টাররা স্কুলে থাকবে, এই প্রশ্নগুলো সুযোগ তৈরি হবে না। কেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, বড় বড় তো বিল্ডিং হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতালের নামে তো বড় বড় বিল্ডিং বানিয়েছেন, কজন সুপার স্পেশালিস্ট ডক্টর সরকারি পরিষেবায় রয়েছে, সেই তথ্য আপনি জানেন? আপনি কোনোদিন প্রশ্ন করেছেন? করবেন না, কারণ হচ্ছে আপনাকে করার সুযোগই দেওয়া হবে। তার আগে বাজারে সিদ্দিকুল্লাহকে আর ববি হাকিমকে নামিয়ে দেওয়া হবে, এই নির্বোধদের নামিয়ে দেওয়া হবে। এই নির্বোধরা নির্বোধের মতো কথাবার্তা বলবে, আপনি লোককে প্রশ্ন করবেন সেখানে। কারণ মমতা ব্যানার্জি জানে এই সিদ্দিকুল্লাহ বা এই ববি হাকিমদের জায়গায় একটা যদি বুদ্ধিমান একজন মুসলিম ছেলেকে বা তাকে মন্ত্রী বানায়, তাহলে ওর এই এজেন্ডা গুলো কেউ আগিয়ে নিয়ে যাবে না। তার থেকে বরং যে এই নির্বোধ গুলোকে দিয়ে দেয়, এই অর্ধশিক্ষিত গুলোকে, অশিক্ষিত অর্ধশিক্ষিত দলগুলোকে। স্যার, ইডির মামলা থেকেও তো পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেলেন। হ্যাঁ, ইডি মামলা খুব স্বাভাবিক। তার কারণ ভারতবর্ষে বুঝুন, ভারতবর্ষে যে এই যে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে শাস্তি
দেওয়ার জন্য যে আইন সেটা স্ট্রিনজেন্ট না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার কারণ কি? তার কারণ হচ্ছে হোয়াইট কলার অফেন্ডার কারা হন? হয় ব্যবসায়ী নাহলে পলিটিশিয়ান। এখন একজন এই ব্যবসায়ীদের সঙ্গে পলিটিশিয়ানের খুব ভালো সম্পর্ক, বিশেষ করে বড় ব্যবসায়ীদের সঙ্গে। এই পলিটিশিয়ানরা কখনোই চান না তাদের নিজেদের বিরুদ্ধে কেন তারা স্ট্রিনজেন্ট আইন না। তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত পলিটিশিয়ানরা তারা চাইবে না নিজেদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট আইন আনতে। যারা চাইবে না তাদের বন্ধু ব্যবসায়ীদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট আইন আনতে, মেহুল চোকসিদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট আইন আনতে যেমন নরেন্দ্র মোদী চাইবে না, সেরকম এখানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট আইন আনতে মমতা ব্যানার্জিও চাইবে না। কালকে কেন দেখুন, মমতা ব্যানার্জি তো বলছে অপরাজিতা বিল করবে। আমি মমতা ব্যানার্জিকে একটা, আপনি বলতে পারেন, সাজেশন দিচ্ছি। মমতা ব্যানার্জি বলেছে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল, বলেছে তো। মমতা ব্যানার্জি এই বিধানসভায় একটা আইন নিয়ে আসুক যে চাকরি যে যে চুরি করবে তার ফাঁসি হবে আর কাস্টোডিয়াল ট্রায়াল হবে। আইন নিয়ে আসুক। ও তো সংখ্যাধিক্য রয়েছে, আইন আনতে পারে। কোনো একদম চাকরিকে সিকিউর করার জন্য ক্রিমিনাল ল নিয়ে আসুক, নিয়ে আসুক। আনতে পারে, একদম আনতে পারে, আমার ক্ষমতা রয়েছে। এক্সক্লুসিভলি নিয়ে আসুক। নিয়ে আসবে না কেন? আনবে না কারণ ওর দলে তো পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য পরে অধিকারীরা রয়েছে এবং সেখান থেকে তো কাটমানি পায় না, ফলে ও নিয়ে আসবে না। এই জন্যই প্রথম কথা হচ্ছে যে স্ট্রিনজেন্ট ল নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন আইন নিয়ে এলো ওই যে স্যাংশন, রাজ্য সরকার স্যাংশন দেবে না, ট্রায়াল শুরু করে। আর সিবিআইও ওই স্যাংশন পাওয়ার জন্য যা করা প্রয়োজন সেটা করবে না। ফলে এই খেলাগুলো চলতে থাকে। তার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি আলটিমেট এই দায়ভার নিতে হবে জনগণকে। তার কারণ আপনি যদি করাপ্ট পলিটিশিয়ানকে ক্ষমতায় বসিয়ে দেন, তাকে যদি পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে আপনি দায়িত্ব দেন, তাহলে সেই করাপ্ট প্র্যাকটিসই করবে। সে এই ধরনের স্ট্রিনজেন্ট আইনও আনবে না। ফলে তাদের এই যে দেওয়া নেওয়ার সম্পর্ক থেকে যাবে। আপনাকে যদি স্বচ্ছভাবে প্রশাসন দেখতে চান, আপনি যদি স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনা দেখতে চান, আপনি যদি চান যে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে, তাহলে আপনাকেও দুর্নীতিমুক্ত একজন মানুষকে ইলেক্ট করতে হবে। আপনি ইলেক্ট করবেন ববি হাকিমকে, তো ওই রকম স্টেটমেন্টই পাবেন। ইলেক্ট করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, ওই রকম স্টেটমেন্টই পাবেন। ইলেক্ট করবেন মমতা ব্যানার্জিকে, এরকম প্রশাসনই পাবেন। ইলেক্ট করবেন পার্থ চট্টোপাধ্যায়কে, তারপরে আর কি সব আছে, ওই রচনা, তারপরে মিমি, ইলেক্ট করবেন, আইনসভার সদস্য বানাবেন। আপনি রচনা, মিমি বা ওদের কি করে আপনি মনে করবেন যে একটা দারুণ দারুণ প্রাইভেট মেম্বার বিল নিয়ে আসবে? ড্রাফট বাড়িতে দারুণ করে রচনা বন্দ্যোপাধ্যায় দারুণ করে একটা প্রাইভেট মেম্বার বিল নিয়ে চলে এলো যে কলকাতায় একটা সুপ্রিম কোর্ট হোক। তো এ কি আপনি মানে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাবেন? আপনি ইলেক্ট করবেন এদের, তো সেরকমই পাবেন, এরকমই আইন পাবেন, এরকম আইনসভা পাবেন। সিবিআই এবং ইডি তদন্তে আপনারা ঠিক কতটা খুশি এই মুহূর্তে আমার দাঁড়িয়ে? খুশি অখুশির প্রশ্নই নেই। আপনাদের ভালো করে বুঝুন যে ভারতবর্ষে এই সুযোগ নেই। ভারতবর্ষে এই তদন্ত হচ্ছে এক্সিকিউটিভ ওয়ার্ক। হয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা তদন্ত করবে, না রাজ্যের তদন্তকারী সংস্থা অর্থাৎ হয় মোদির পুলিশ না হলে দিদির পুলিশ। মোহাম্মদ সেলিমের পুলিশও হবে না, বিকাশ ভট্টাচার্যের পুলিশও হবে না, প্রিয়দর্শনের পুলিশও হবে না, বা সুজন চক্রবর্তীর পুলিশও হবে না। হয় মোদির পুলিশ না হলে দিদির পুলিশ। আপনি মোদি দিদিকে তো ইলেক্ট করেছেন, তাহলে মোদি দিদিকে ইলেক্ট করলে মোদি দিদির পুলিশের দ্বারা যা তদন্ত হয় তাই হবে। ভারতবর্ষে তো জুডিশিয়ারির তো নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই। আর আমি এদের বলবো, এরা যে এই যে ধরো তদন্তকে ব্যবহার করছে, তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে, তদন্ত প্রক্রিয়াতে ইন্টারভিন করছে যে যে সমস্ত পলিটিশিয়ানরা, এদের বলবো নিজের বিপদ নিজে ডাকছে। যেমন জনগণ না একসময় দেখতে 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 না, এই জনগণের ক্ষোভ যদি ভেন্টিলেট না হয়, তারা যদি দেখে যে এই সিস্টেমে দিদির পুলিশ আর মোদির পুলিশের সেটিং এ জনগণ গোল্লায় যাচ্ছে, জনগণ তখন কিন্তু আপনাকে গোল্লায় পাঠাবে এবং সেই শেষের দিন অত্যন্ত ভয়ঙ্কর হবে। জনগণ যদি এই জুডিশিয়ারি, এই তদন্ত, এগুলো হচ্ছে জনগণের ক্ষোভের সেফটি ভাল্ব। এগুলোতে বেশি ইন্টারভিন করবেন না, তাহলে কিন্তু এই হাসিনার যা হয়েছে তাই হয়ে যাবে। তখন তাড়াবে, তখন ওই ক্রস বর্ডার করতে হবে। ফলে ওই শ্রীলঙ্কা যা হয়েছে, বাংলাদেশ যা হয়েছে, তখন লোকে ওই বাড়ির ইট ইট খুলতে চলে যাবে। কেউ ছুটবে কালীঘাট, কেউ ছুটবে দিল্লি, ইট খুলতে চলে যাবে। কেউ চলবে, খুব ছুটবে গুজরাট, আহমেদাবাদ।
ছুটে ছুটে যাবে, কেউ যদি চলবে চল চলো কোন ক্রিকেট স্টেডিয়ামে পাবো, ফলে সেটা খুব একটা ভালো হবে না, ভয়ঙ্কর হবে। স্যার তাহলে তদন্তের নেপথ্যে কি পুরোটাই রাজনৈতিক খেলা বা অবশ্যই রাজনৈতিক সেটিং? অবশ্যই অবশ্যই অবশ্যই, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ আপনাকে বুঝতে হবে এক্সিকিউটিভ ওয়ার্ক সেটা কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয়। এটা যদি আপনি না বোঝেন, সেটিং টেটিং নয়, এটা একটা পলিটিক্যাল থিং। আপনি আপনি যে যে বলছেন না যে আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি কিছু কিছু কথা, এই যে পলিটিক্যাল আন্দোলন, এই এরা আনবায়াসড, দেখুন কোনো কিছু আনবায়াসড কিছু হয় না। পলিটিক্স বিগেস্ট পলিটিক্স। দলীয় রাজনীতি আলাদা, কিন্তু রাজনীতিটা, সেখানে কোনো রাজনীতি থাকবে না। এই যে ধরুন যারা ধরুন প্রপার প্রপারলি ধরুন ইনভেস্টিগেশন চাই, যে সমস্ত রাজনৈতিক দলই, দলীয় ভাবে যে রাজনৈতিক দল, সেটাও তাদের রাজনীতি। আপনাকে বেছে নিতে হবে সেই রাজনীতিকে, যে রাজনীতি সঠিক ভাবে ওই তদন্ত চাই, যারা চাই ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। কারণ আলটিমেট আপনাকে বুঝতে হবে সিস্টেম রান করাতে গেলে না ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রয়োজন। তদন্তকারী সংস্থাকে সঠিকভাবে তদন্ত করতে, এই সিস্টেমগুলো এমনি এমনি ইভলভ হয়নি। এই সিস্টেমগুলোকে যদি আপনি মনে করেন এরকম একটা ইভলভিং সিস্টেমকে আপনি ডিস্টার্ব করবেন, ইভলভিং সিস্টেম ডিস্টার্ব হবে না, দুদিন একটু নড়ে যাবে, তারপরে আপনি নড়ে যাবেন মশাই। জনগণ বিশ্বাস করে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাই প্রধানমন্ত্রী। জনগণ বিশ্বাস করে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী। কালকে যদি জনগণের মধ্যে এই বিশ্বাস সঞ্চারিত হয় এই মুখ্যমন্ত্রীর দ্বারা আমরা সঠিকভাবে প্রশাসন পাচ্ছি না, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না, জনগণ যদি কাল থেকে বিশ্বাস করতে শুরু করে, সমস্ত জনগণ, তার পরিণতি কি হয় হাসিনা দেখুন, তার পরিণতি কি হয় শ্রীলঙ্কার ওই রাষ্ট্রপতি ভবনের ভিতরে মানুষ। ফলে এর পরিণতিটা ভাববেন আপনারা যারা গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি কারা? মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা হচ্ছে গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি। সেই বিগেস্ট বেনিফিশিয়ারিরা যদি চুপচাপ মনে করেন এই সিস্টেমকে ব্যবহার করে আমার বাঁ পাশে বসে পার্থকে বাঁচাবো, আমার ডান পাশে ওই আমি যখন পার্টি করি সন্ধ্যাবেলায় তখন ওই আদানি থাকে, আম্বানি থাকে, ওই মেহুল চোকসি ফেস টাইমে কল করে, তাই আমি ওদের বাঁচানোর জন্য আইন বানাবো, বাঁচানোর জন্য প্রশাসনকে ব্যবহার করব। জনগণের ক্ষোভ একসময় বাড়তে বাড়তে ক্ষোভের পারদ চড়তে চড়তে না ওই হাসিনা বা শ্রীলঙ্কা বানিয়ে